গতবারে জোশ বেশি ছিল, হোস কম ছিল। ভবানীপুর তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের উঠোন হলে তাহলে উনি এখানে হারলেন, কিন্তু মুখ্যমন্ত্রী। আগের বার দিলীপ ঘোষের কথাবার্তা খুব গরম ছিল। টিএমসি নরম হয়ে গেছে, আমরা কেন গরম করবো? লক্ষ্মী ভান্ডার দিয়ে মুখ বন্ধ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম, এটা কি ওই জগন্নাথের প্রসাদ খাওয়ার পর থেকে নরম? আমি তো লোককে ভোকাল টনিক দিই, আমার টনিক লাগে না। বৈবাহিক সম্পর্কের কারণে কি আপনার পলিটিক্সের জায়গাটা কোনোভাবে দুর্বল হয়েছিল? আমি মিডিয়াকে ইউজ করেছি, মিডিয়া কোনোদিন আমাকে ইউজ করতে পারবে না। মুসলমান বন্ধুর বাড়িতে আমি খেতে যাই, বিজেপিতে কে মুখ্যমন্ত্রী হতে পারেন? পার্টি যেহেতু আমরা টস করে নেবো, যার লাগবে সে মুখ্যমন্ত্রী। নমস্কার, দ্য ওয়াল স্পেশাল 26-এর গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেছি খড়গপুরে। আর খড়গপুরে ঢুকলেই এই টোটোতে মাইক লাগিয়ে একটা গান শুনতে পাবেন, সেটা হচ্ছে বাড়লো খুশির জোশ, সঙ্গে আছে দিলীপ ঘোষ। আমার সঙ্গে আছেন দিলীপ ঘোষ। দিলীপ দা, হাউ ইজ দ্য জোশ কেমন এবার? গতবার হচ্ছে একটু কম, কারণ গতবারে জোশ বেশি ছিল, হোস কম ছিল। এবার পুরো হোস নিয়ে আমরা লড়াই করছি, জোশ আস্তে আস্তে বাড়ছে, দেখতে পাবেন 21 তারিখ অবধি। এই তো আর তো ভোটের তো বেশি দিন বাকি নেই, ধরুন 23শে এপ্রিল আপনার নির্বাচন, তো এখনই তো জোশ আসার সময় এসে গেছে। দুটো আমরা এখানে রোড শো করেছি, একটা নমিনেশনের, সেটাও ব্যাপক হয়েছিল, আর মাননীয় অমিত স্যার রোড শো, ঐতিহাসিক রোড শো হয়েছে। পাবলিক দেখেছে, পাবলিকের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। দিলীপদা, আপনি তো দেখলাম যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগে থেকেই খড়গপুরে নেমে পড়েছে। পার্টি কি আপনাকে অনেক আগে ইন্ডিকেট করে দিয়েছিল যে এবার আপনি খড়গপুরে? না, 10 বছর ধরে আমি খড়গপুরে আছি, এমএলএ এমপি। মাঝখানে 2 মাস খালি 24 সালের লোকসভা নির্বাচনে আমি বর্ধমান গেছিলাম ইলেকশন লড়তে। তারপর থেকে এখানেই আছি, এটা আমার রেসিডেন্স, রেল এলাকায় থাকি, লোকের সঙ্গে দেখা করি এবং সারা বছরই লোকের সঙ্গে যোগাযোগ রাখি। এখানে সারা বছর পুজো পার্বণ হয়, সারা দেশের লোক আছে, বহু মন্দির, বহু উৎসব। গত 1 মাস ধরে আমি এসে উৎসব আর মন্দিরই করছি খালি। এই দেখলাম রামনবমীর উৎসবে আপনি লাঠি খেলা থেকে রামনবমী, নবরাত্র, পয়লা বৈশাখ, বৈশাখী, আজকে ঘুড়ি পাড়োয়া, যুগাদি তেলুগুদের, এছাড়া সেই দুর্গাপূজা, কালী পূজা, জারাওয়া পূজা ছত্তিশগড়ের, কত রকম হয়ে গেল, বাসন্তী পুজো হয়ে গেল, পুজোই চলছে, উৎসব। দিলীপ দা, আপনাকে কি পার্টি শুধুমাত্র খড়গপুরে জেতার জন্য পাঠিয়েছে, না গোটা পশ্চিম মেদিনীপুরের ব্যাপারটা আপনাকে দেখতে হবে? না, আমি বাইরেও প্রচার করছি। কালকে গড়বেতা, শালবনী দুটো বিধানসভায় করে এলাম, আজকে খেজুরি যাব, পরশুদিন যাব দাসপুর, ঘাটালের। তো আশেপাশে আমি বলেছি যে আমার এখানে প্রচারের সঙ্গে সঙ্গে আশেপাশে যাতে আমি করতে পারি, সেটাই দেওয়া হোক। তো আমি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এদিকে হাওড়ার দিকে করতে যাব। এই কাছাকাছি নিয়েছি, তবু আজকে হেলিকপ্টারেই যাব, কারণ একটা দূর আছে খেজুরি। শুভেন্দু যখন বিজেপিতে আসেন, শুভেন্দু খালি বলতেন যে আমার লালমাটি বালুমাটির পূর্ব মেদিনীপুর আর দিলীপ দার লালমাটির পশ্চিম মেদিনীপুর, এই 2 মেদিনীপুরেই পদ্ম ফুটবে। তো আমরা দেখলাম যে 2021-এ, যেটা আপনি শুরুতেই বললেন যে জোশটা বেশি ছিল, হোসটা কম ছিল, যে 2021-এর ভোটে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অত দাপট সত্ত্বেও মাত্র 7টা, পশ্চিম মেদিনীপুরে মাত্র 3টে। তো এইবার আপনি কি দেখতে পাচ্ছেন? না, আশানুরূপ ফল আমাদের তখন হয়নি, তা নাহলে তো আমরা সরকারই গঠন করতাম। তো সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা এবারে ইলেকশন লড়ছি, সেখানে চেঁচামেচি না করে সংগঠন মজবুত করে সমস্ত কর্মীদের অ্যাক্টিভ করার কাজ আমিও 15-20 দিন ধরে এটাই করছি। আর যে সংগঠনটা আছে আমাদের, সেটাকে পুরোপুরি নির্বাচনে লাগানোর চেষ্টা হচ্ছে। আপনি সংগঠনের কথা বললেন, মাঝখানে আপনি যে বললেন যে কিছুদিনের জন্য আপনি মেদিনীপুর থেকে সরে গেছিলেন, তো সংগঠনটা কি মানে এই আপনাকে মেদিনীপুর থেকে বর্ধমান পাঠানো, এটা কি একটা ঐতিহাসিক ভুল? সেটা না করলে কি সংগঠন আরও মেদিনীপুরে ভালো হতো? ভুল কি ঠিক সেটা তো এভাবে বলা যায় না। এবারে শুভেন্দুবাবুকে 2 জায়গায় আমরা দাঁড় করিয়েছি। তো তিনি স্টার প্রচারক নেতা আমাদের, তার পুরনো কেন্দ্রের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সামনে, যেহেতু তিনি গতবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, আরেকবার সেটার আমরা দেখতে চাই রিপ্লে, সেখানে তাকে এখানে লাগানো হয়েছে। এরকম পার্টিকে অনেক সময় বলুন ফটকাও খেলতে হয়। মেদিনীপুর জিতা সিট ছিল, তাই পার্টি মনে করলো যেটাতে জিতছি, তো দিলীপ ঘোষের নামে আরেকটা সিটও জিততে পারি, সেজন্য আমাকে পাঠানো হয়েছিল, হয়তো সেটা হয়নি। এই ফাটকা বললেন, আমি এই প্রসঙ্গেই ঢুকে যাচ্ছি, ভবানীপুরে কি ফাটকা হবে? ভাই, যদি যে লোকটা আমরা নন্দীগ্রামে হারিয়েছি তাকে কেন হারাতে পারবো না ভবানীপুরে? সেখানে প্রায় 50,000 ভোট মাইনাস হয়ে গেছে। এইটা যেমন দিলীপ ঘোষের ঘরের উঠোন, ভবানীপুর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের উঠোন। ঘরের উঠোন হলে তাহলে উনি এখানে হারলেন, কিন্তু মুখ্যমন্ত্রী। আর দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী নয়, পার্টির একটা নেতা। মুখ্যমন্ত্রী বলেন 294টা আসনে আমি লড়ছি, তারপরে নিজের আসন হেরে যাওয়ার মতো পরিস্থিতি, তিনি নিজে এসে নন্দীগ্রামে হেরে যান, তার মানে কোথাও তো গণ্ডগোল আছে। দিলীপদা, আমরা দেখেছি যে 2021 সালের ভোটে পার্টি 77খানা সিট জিতেছিল, তার আগে 2019-এর লোকসভা ভোটে 18টা সিট। এই ক্রেডিটটা অনেকাংশে আপনার দিকে যায়, কিন্তু এইটার আগেও তো একটা 3 ছিল,
কোন লড়াইটা সবচেয়ে বেশি কঠিন ছিল, 3-এর লড়াই না 77-এর না লড়াই? 3 তো সেটাও আমার নেতৃত্বেই হয়েছিল। রাইট স্যার। আমি 15 সালে সভাপতি হই, 16 সালে নির্বাচন লড়তে বলা হয়, আমি জিতি। প্রথমবার সাধারণ নির্বাচনে বিজেপি পদ্মফুলে জেতে। 3টে আমি বৈষ্ণবনগর এবং ওখানে উত্তর বাংলায় আরেকটা সিট আমরা জিতেছিলাম নাগরাকাটাতে। তো এই 3টা সিট জিতেছিলাম। তো পরবর্তীকালে 5 বছর কাজ করেছি, আমরা লড়াই করেছি। যেহেতু আমি সামনে ছিলাম মুখ হিসাবে, তো সবাই আমাকেই জানে। পার্টি তো পার্টি হিসাবে লড়ে 77 সিট আমরা জিতেছিলাম, অর্ধেকটা। এবারে পুরোটা করতে হবে। এই 77-এর গল্প এবং বিশেষ করে 2019-18 এই প্রসঙ্গে আরেকটা জায়গায় হঠাৎ মনে পড়ে গেল, হঠাৎই মনে পড়লো, মুকুল রায় মারা গেছেন। মুকুল রায় কি আপনি তখন কোনো ভূমিকা ছিল বলে মনে করেন? এটা নিশ্চয়ই ভূমিকা ছিল, যে ওয়ান অফ দ্য ভূমিকা। উনি তার ওইভাবে ফিল্ডে কাজ করেননি, তার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়েছি। সে 18-19-এ এসছেন উনি, 19-এও ওনার অভিজ্ঞতা কাজে লেগেছে, তারপরে 21-এও লেগেছে। তো তারপরে তার অভিজ্ঞতা নিয়ে উনি চলে গেলেন, হারিয়ে গেলেন। দুর্ভাগ্যজনকভাবে তার অসুস্থ হয়ে মৃত্যু হলো। তো তার একটা তো যোগদান ছিল এই পার্টিতে সেই সময়। আমরা এবার দিলীপদা দেখছি এটা, যেটা আপনি আবার শুরুতেই বললেন যে জোশ আগের বার বেশি ছিল। আগের বার দিলীপ ঘোষের কথাবার্তাও খুব গরম গরম ছিল এবং একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট আপনি সমালোচনা করছিলেন, ব্যক্তি আক্রমণ, কিছু কথা, বারমুডা প্রসঙ্গ, আমি আর সেটাতে যাচ্ছি না। আপনি কি মনে করেন যে সেটা ঠিক ছিল না? পার্টি তো এখন তো নরেন্দ্র মোদী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত মুখে আনছেন না। আর আপনাকেও দেখতে পাচ্ছি যে একটু গার্ডেড, একটু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ডাইরেক্ট কোনো কথা বলছেন না। তখন পার্টি ছিল কোথায়? আমাকেও লাইমলাইটে আসার জন্য বলতে হতো, আমার কর্মীদের মনোবল বাড়ার জন্য বলতে হতো। প্রতিদিন আক্রমণ হতো, আমার উপরে হতো, আমার কর্মীদের উপর। আমার গাড়ি কতবার ভেঙেছে আমি নিজেই জানি না, গাড়ির দামের চেয়ে রিপেয়ারিং খরচা বেশি হয়ে গেছে, এটা সবাই বলতো। তখন প্রতিনিয়ত আক্রমণ হতো। এখন আক্রমণ হয় না, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হতো, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মাঠে, ময়দানে। তো আমাকে তো উত্তর দিতে, আমি পিছিয়ে গেলে বিজেপি দাঁড়াতো না কোনোদিন। 4% পার্টিই থাকতো, 70 বছর ধরে তাই ছিল। হঠাৎ বাড়লো কী করে? চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম। আমাকে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক রাস্তায় ঝাঁপিয়েছিল জয় শ্রীরাম বলে। বড় বড় শোভাযাত্রা, রামনবমীর থেকে আরম্ভ করে পুরো সমাজে একটা নাড়া দিয়েছিলাম আমরা। তার লাভ পার্টি পেয়েছে। কিন্তু সেই আজকে গরম কথা বলার দরকার নেই তো, টিএমসি নরম হয়ে গেছে, আমরা কেন গরম করবো? না, টিএমসি গরম গরম কথা বলছে, একমাত্র অনুব্রত এখন কথাই বলছে, তখন রোজ আক্রমণ করতো, এখন কবজির জোর কমে গেছে, গলার জোর বেড়েছে। এই যে যখন বলতেন এইটা করতে গিয়ে একটা অনেকের তৃণমূল বলতো যে নারী বিদ্বেষী দিলীপ ঘোষ, সেটাই কোনোভাবে আপনার লাগতো? আপনি তো নারী বিদ্বেষী হলে তারা এত ভোট পেলাম কি করে? আমরা বিজেপি জিতলো কি? মহিলারাই তো ভোট দিয়েছেন। আজকে মহিলারা বুঝতে পারছেন না আমি যে কথাগুলো বলেছিলাম কতটা ঠিক। মহিলারা সবচেয়ে বেশি অসম্মানিত, অসুরক্ষিত এখানে 7 থেকে 70 সারা পশ্চিমবাংলায়। আরজিকর কোথায়? ওখানে ল কলেজ বলুন, ম্যানেজমেন্ট কলেজ বলুন, তারপরে তো পাড়ায় পাড়ায় বাগটুইতে কি হলো? তারপরে তো লক্ষ্মীর ভান্ডারের জন্য লক্ষ্মী ভান্ডার দিয়ে মুখ বন্ধ করা যায় না। আত্মসম্মান বোধ, মানুষের জীবনের সম্মান বোধ অনেক বেশি, নারীর সম্মান বোধ অনেক বেশি দামি। সেটা এবার মহিলারাই দেখাবেন। এবারে এই মহিলা প্রসঙ্গে বিরুদ্ধে যেটা বলি, আর একটা কথা আপনার কথা থেকে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম, এটা কি ওই জগন্নাথের প্রসাদ খাওয়ার পর থেকে নরম? না, নরম কি? আমি তো তখন কি দিদিমণি বলেছিলেন যে যেদিন প্রেসিডেন্ট ছিলাম না, আমি যেদিন থেকে প্রেসিডেন্ট থেকে সরলাম, তো আমাকে ওরাও টার্গেট করে না, আমার বলার দরকার নেই। যারা নেতৃত্বে আছে তারা জবাব দেবে, সেজন্য সব কথার জবাব আমি দিই না, মিডিয়াকেও দিই না। বাইট দিই, কোনো বিষয়ে রিয়াকশান দিই, এই পর্যন্ত। বাকি পার্টির স্ট্যান্ড পয়েন্ট, ইস্যু তারা ঠিক করেন যারা নেতৃত্বে আছেন। কিন্তু একটা খুব পার্সোনাল কথা, সেটা হচ্ছে যে এই মাঝখানে আপনার একটা ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ঘটেছে। এই বৈবাহিক সম্পর্কের কারণে কি আপনার পলিটিক্সের জায়গাটা কোনোভাবে দুর্বল হয়েছিল? আমার মনে হয় না। দুর্বল হলে তাহলে 24 সালে আমাকে ওখানে পাঠানো হলো। বিয়ে তো আমি 1 বছর করেছি, তো সেই জন্য এইগুলো। আপনি একজন সঙ্গে পেয়েছেন যে আপনাকে? না, সঙ্গে আছে, উনি এসছেন এখানে প্রচারও করছেন, আপনাকে ভোকাল টনিক দিয়ে যাচ্ছেন? আমি তো লোককে ভোকাল টনিক দিই, আমার টনিক লাগে না। আমি টনিকের টিন নিয়ে ঘুরে বেড়াই সবসময়। শুধু আপনি প্রাইম মিনিস্টারকে মিষ্টিটা খাওয়ালেন? হ্যাঁ, তো প্রাইম মিনিস্টার ইচ্ছা প্রকাশ করেছেন, সরকার হলে নিশ্চয়ই খাও এখানে। আপনি কদিন আগে দেখলাম যে বললেন যে SIR এ যাদের নাম বাদ গেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। আপনার কাছে কোনো ভিডিও আছে? দেখাতে পারবেন? খবরের কাগজে দেখলাম। খবরের কাগজে কেউ বিশ্বাস করে? আমি তো রাস্তায় রাস্তায় ঘুরছি। খবরের কাগজ তো আমি যদি যা পয়সা দিয়ে বলে দেবো সেটা লিখে দেবে। কে বলেছে? আমার ইন্টারভিউ নিচে দেখান। সারাদিন আমি টিভির সামনে বলি, চৌরাস্তায় বলি, কেউ দেখাতে পারবে দিলীপ ঘোষ এরকম বলেছে? তো দিলীপ ঘোষকে বদনাম করার অনেক চেষ্টা হয়েছে, আমাকে দিয়ে খবর খাওয়ানো, খবর করানো। একসময় ছিল, আমিও বলেছি, তখন আমারও প্রয়োজন ছিল। আমি মিডিয়াকে ইউজ করেছি, মিডিয়া কোনোদিন আমাকে ইউজ করতে পারবে না। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি। কেন পারবে না?
এই যে বললাম তো, যা একটা মিথ্যা কথা লিখে দিল, লোকে জানে দিলীপ ঘোষ কী বলে। আপনি জিজ্ঞেস করুন খড়গপুরে গিয়ে, আমি বলতে পারি কিনা, কেউ মানবে না। না আপনি তাকে এখানে মার্ডার কেসে আমাকে ঢোকাবার চেষ্টা হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম মনে করেন আমি মার্ডার করতে পারি, কেউ মাননি। না 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 তারপরে আমাকে ভোট দিয়েছে লোক 95,000 রেকর্ড আজ পর্যন্ত। আমার বিরুদ্ধে মানুষ মেয়েছিলেন 44,000 পেয়েছেন, তার ডবলের বেশি ভোট পেয়েছেন। লোক জানে দিলীপ ঘোষ কি কেন, সেরকম দিলীপ ঘোষের সঙ্গে লোক আছে। মিডিয়া তো আজ আছে, কাল পেপার উঠেই যাবে, নিউজ পেপার কেউ পড়বেই না, তার কি গুরুত্ব আছে? না তাহলে এই যে SIR হলো, এই যে গোটা প্রক্রিয়া, এত লোকের নাম বাদ গেল এবং কিছু তো জেনুইন লোকের নামও বাদ গেছে। অনেক লোকের গেছে। হ্যাঁ। আমি আজকে বেরিয়েছিলাম আমাদের এখানে 24 নম্বর ওয়ার্ডে, পুরো পরিবারের 10 জনের নাম বাদ গেছে। সেটা কি ঠিক হলো? তারা বলছে আমরা ভোট দিতে পারবো না, কিন্তু আপনি জিতবেন। মানে তারা তো হিন্দু ভোট। না, ঠিক তো নয়। কে দিয়েছে? দুবার নাম দিয়েছে, এখানকার বিএলও এটা করেছে, পার্টির চামচাগুলো বিএলও হয়েছে, তারা ইচ্ছা করে 1.5 কোটি লোকের নাম বাদ দিয়েছে। কী করে 1.5 কোটি লোকের বাদ নাম যেতে পারে? সারা ভারতবর্ষে কেন হলো না? মমতা ব্যানার্জি একটা প্ল্যান খুলি করিয়েছেন, তাহলে ইউনিয়ন বানিয়ে বিএলওদেরকে আন্দোলন করে কেউ, সরকারি কর্মচারীদের, পুরো প্ল্যানটাই পরিষ্কার। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে বিজেপি চক্রান্ত করে, আপনি বলছেন যে হিন্দুদের নাম বাদ উনি দেওয়া- বলেছেন এবার যে হিন্দু 60% আর 30% সংখ্যালঘু হয়ে গেছে। আমরা তো বলেছি যে রেশিও হিসেবে সবার নাম বাদ গেছে। মুর্শিদাবাদে মুসলমান বেশি আছে, তো মুসলমানের নাম বাদ যাবে তো। যেখানে হিন্দু বেশি আছে, হিন্দুর নাম বেশি এখানে গেছে, এখানে 62,000 নাম বাদ গেছে। কই আমরা তো চিৎকার করিনি? কারণ বহু লোক ডবল নাম ছিল, অন্য স্টেটে নাম ছিল, মারা গেছে, বিয়ে হয়ে গেছে, গেছে, যে ডকুমেন্ট দিতে পারেন তার গেছে। অরিজিনাল ভোটারও কিছু বাদ গেছে। আমরা বলেছি পরের বারে ভোট দেবেন, কী করা যাবে? এটা তো আপনাদেরই ভোটার, মানে হতে পারতেন আর কি। কারো ভোটার বলে লেখা নেই কিছু, সব সিপিএমের ভোটার ছিল, আছে আর সব বিজেপির ভোটার হয়ে গেছে। দিদি চমকাচ্ছেন আমার ভোটার বলে, আপনারা কিছু না, ঘন্টা আছে আপনার হাতে। দাদা আমি কদিন আগেই দেখলাম এই খড়গপুরে আপনি কোনো খ্রিস্টান সেমিটারি তাদের জন্য কিছু একটা আপনার এই সাংসদ তহবিলের টাকায় দিয়েছিলেন। তো ওরাও সংখ্যালঘু ভোট। আমার একটা কৌতূহল, সেটা হচ্ছে দাদা আপনার কোনো মুসলমান বন্ধু আছে, সংখ্যালঘু বন্ধু? বন্ধু শুধু নয়, মুসলমান বন্ধুর বাড়িতে আমি খেতে যাই। আপনি বলুন তো পশ্চিমবাংলায় কজন নেতা যারা মুসলমানদের এত তেল মারে, হাওয়া দেয়, কজন মুসলিমের বাড়িতে চা পর্যন্ত খেয়েছে? আপনি যান? আর এখানে আপনি খড়গপুরে দেখিয়ে দেবো মুসলমান বন্ধু আছে যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলমান খ্রিস্টান সব বাড়িতে। আর যে কাজের জন্য আমার কাছে আসে, রাজনীতির রং দেখি না, ধার্মিক রং দেখি না, তার জন্য কাজ করেছি, এটা খড়গপুরের লোক বলবে। কিন্তু দিলীপ ঘোষ মানে তো একটা স্ট্রং রাইটিস্ট উগ্র হিন্দু নেতা। সেটা ওয়ালের মতো মিডিয়া মনে করে, পাবলিক মনে করে না। পাবলিক মানুষ তো যেমন জানে না যে আপনার এরকম সংখ্যালঘু বন্ধু আছে, সব আপনারা জানে। খান। আমি বলছি এখানে মুসলিম পাড়া আছে, তারা আমাকে ভোট দেয় না, এবারও দেবে না। আমি তোমরা দেবে না ভোট, কিন্তু তোমার সমস্যা হলে তোমরা আমার কাছে আসবে। যান 3, 4, 5 নম্বর ওয়ার্ডে লোকের ইন্টারভিউ নিন, দিলীপ ঘোষ তাদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু আপনি আবার এটা কিন্তু খোকন বলতে পারবে না আমার প্রতিপক্ষ, যে কারণ তারাই বেশি ধোকা দিয়েছে ওদেরকে। তো মুসলমান পাড়ায় আমি যাই, আমার মুসলমান কর্মী আছে, তার বাবা মারা গেছে, তার বাড়িতে গেছি। আমার যে প্রতিপক্ষ বন্ধু প্রদীপ দা, তার মা মারা গেছেন, তার বাড়িতে আমি গেছি। জওয়ারবাবু অসুস্থ যেন আমি খোঁজ খবর নিচ্ছি, পুরনো নেতা। আমি রাজনীতির রং দেখি না। আমার সঙ্গে মান্নানবাবুর বন্ধুত্ব আছে, সুজন চক্রবর্তীর বন্ধুত্ব আছে, মারা গেছেন পঙ্কজবাবু, সোমেনবাবু সিনিয়র, আমি তাদের কাছে গিয়ে বসে ক্লাস নিয়েছি রাজনীতির। কিন্তু দাদা আপনি যে বলছেন যে বাংলাতেও বুলডোজার চলবে বিজেপি ক্ষমতায় এলে, বুলডোজার মানেই হচ্ছে উত্তরপ্রদেশের সংস্কৃতিতে বুলডোজারকে সংখ্যালঘুরা সব থেকে বেশি ভয় পায়, কারণ বুলডোজারে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সংখ্যালঘু পরিবার। যদি সংখ্যালঘুরা রাস্তা অবরোধ করে, বাংলায় বুলডোজার কোথায় চলছে? যদি জায়গা কবজা করে অবৈধভাবে, তো বুলডোজার চলবে। তাহলে কি হিন্দুর বাড়িতে চলেনি নাকি? অপরাধী হিন্দু হয় না নাকি? এটা ঠিক, মুসলমান থেকে অপরাধী করে রাখা হয়েছে, লেখাপড়া থেকে দূরে, আর্থিক সংগতি থেকে দূরে, তাদেরকে ভোটার বানিয়ে আর ক্রিমিনাল করে রাখা হয়েছে। আমরা তো বলছি মোদি আপনাকে বাড়ি দিয়েছেন, রেশন দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, গ্যাস দিয়েছেন, মোদি দিয়েছেন। এরা কি দিয়েছে? এরা আপনাকে ক্রিমিনাল বানিয়েছে। আমরা তাদের সঙ্গে আছি, তাদের জন্য কাজ করছি। তারা যেদিন মনে করবে তারা মুসলমান নয় ভারতীয়, সেদিন আমাদের ভোট দেবে। সে তো বহু মুসলমান আছে যারা নিজেদের ভারতীয় বলে মনে করেন, দেন। কিন্তু সার্বিকভাবে একটা কিছু কিছু লোক বিজেপিকে ভোট দেন। বিজেপির প্রতি একটা আড়ষ্টতা রয়েছে, কেন রয়ে গেছে? না, সেটা খেতে যাবে তো, যখন এই পার্টিগুলো ডুবে যাবে না, ওরা একদম পিতৃমাতৃহীন হয়ে যাবে, অভিভাবকহীন হয়ে যাবে। যে পার্টিকে দিন মুসলমানরা ভোট দিয়ে দেখুন, তাদের একদম খাটিয়া খাড়া করে দিচ্ছে। এই পার্টির আমরা আছে, আরজেডি, এসপি আছে, বাকি তোষণকারী কংগ্রেস তো পুরো জ্বর শুদ্ধ উপরে গেছে। এবার টিএমসির পালা, তোষণের রাজনীতি শেষ করবো আমরা। দাদা আপনার পার্টিতে অনেক নেতা আছেন যারা মনে করেন যে ক্ষমতায় আসাটাই সব, এবং এইবার যদি না আসতে পারে তাহলে যে হয় এবার নয় নেভারের মতো একটা তাদের মধ্যেই মানসিকতা ঢুকে গেছে, যে তারা মনে করছেন যে এইবার যদি না আসতে পারি তাহলে বিজেপি পার্মানেন্ট অপোজিশন হয়ে যাবে। দেখুন, আপনি তো কোনোদিন দাদা আপনি RSS থেকে উঠে এসেছেন, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি, আপনি সঙ্গে যখন দায়িত্বে ছিলেন, শাখার দায়িত্ব থাকার সময় থেকে আমি আপনাকে দেখছি, আপনার জীবনধারা একটা অন্যরকম। তো
তো আপনার কি মনে হয় যে আপনি কি করবেন যদি বিজেপি বাই চান্স? দেখুন, রাজনীতি এভার নেভার বলে কিছু হয় না। জনসংঘর ভাবুন তো 51 সাল থেকে লড়ে গেছে। আডবাণী, অটলজি পুরো জীবন শেষ করেছেন, শেষ পড়তে 80 বছর বয়সে ক্ষমতায় এসেছিলেন। আমরাও পশ্চিমবাংলায় লড়ে যাচ্ছি 74 বছর, 70 বছর পরে 70 পার করলাম বিধানসভায়। তো যারা কাজ করেছেন তারা যদি ছেড়ে দিতেন, এবার নেভার ভাবতেন, এখানে আসতো আজকে বিজেপি। আমিও সেইখান থেকে ধরেছি। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ বলুন, আমার পুণ্যবল ছিল, আমার হাত ধরে সাফল্য এসছে। অনেকে তো পাননি, তাদের কর্মফলের উপরে দাঁড়িয়ে আমরা লড়ছি। সেই জন্য লড়াই চলেছে। গতবার সবাই ধরেছিল বিজেপি এসে যাবে, আসেনি। লড়াই করছি, যেদিন এখানকার জনতা জনার্দন মনে করে আশীর্বাদ দেবে সেদিন ক্ষমতায় আসবে এবং তাদের জীবনে পরিবর্তন করবো। তার মানে দিলীপ ঘোষ রাস্তায় থাকবে? দিলীপ ঘোষ রাস্তায় আছে 10 বছর ধরে, এখনও আছে। এমএলএ থাকতে, এমপি থাকতে, প্রেসিডেন্ট থাকতে, ভাইস প্রেসিডেন্ট থাকতে, কিছু না থাকতেও রাস্তায় ছিল। দাদা, শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসেন, আমার মনে আছে আপনি শুভেন্দুকে আপনার বাড়িতে ডেকেছিলেন, ডেকে একটা নীল রঙের মোদি জ্যাকেট দিয়েছিলেন, বন্ধ গলা মোদি জ্যাকেট নীল রঙের। নীল না, আমি ওনাকে আর রাজীব ব্যানার্জিকে দুজনকেই গেরুয়া খয়েরি দিয়েছিলাম। আমরা নীল ইউজ করি না, কেউ আমাকে নীল দেয় না। নীল সাদাটা হচ্ছে ওই তৃণমূলের রঙ বলে। তো নীল আমাকে কেউ দেয় না, আর জীবনে আমি কোনো কিছু কেনাকাটা করি না। যা পরে আছে সব কেউ না কেউ দিয়েছে, আর সেটাই আমার পছন্দ, যে এটা ভালোবেসে। আগে মা বাপ দিত, তারপরে এরাই আমার মা বাপ। 40 বছর আমি ধরে। যে কথাটা আসতে চাইছিলাম দাদা, সেটা হচ্ছে যে এই যে শুভেন্দুকে রাজীবকে বরণ করে নিয়েছিলেন, যাই হোক রাজীব তো চলে গেছেন অন্য পার্টিতে, দেবরায় প্রার্থী হয়েছেন। আমি জানি না আপনি ওখানে প্রচারে যাবেন কিনা রাজীবের বিরুদ্ধে, কিন্তু শুভেন্দুর সঙ্গে যে সখ্য দিয়ে শুরু হয়, পরবর্তীকালে মনে হয় যে আপনার ঘরানা আর ওর ঘরানার পলিটিক্সটা আলাদা, এবং একটা ভিজিবল মতান্তরের জায়গা দেখা যায়। যে না, ঘরানা দেখুন, তারা কংগ্রেসি ঘরানা থেকে এসছেন, টিএমসিও তাই। আমরা প্রথম থেকে আরএসএস থেকে বিজেপিতে এসেছি, আদর্শ কেন্দ্রিক, কার্যকর্তা কেন্দ্রিক দল। তো কিছু ফারাক আছে, কিন্তু বিভিন্ন পার্টির নেতারা আজকে বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, পার্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হেমন্ত বিশ্ব শর্মা আছেন ওখানে, তার আগে যিনি ওখানে চিফ মিনিস্টার ছিলেন তিনি ছিলেন। ইনি আমাদের এখানে শুভেন্দুবাবুকে নিয়েছি, মুকুলবাবুকে নিয়েছি। পাশের রাজ্যগুলো দেখুন, বহু জায়গায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তারা। এ তো হবেই। মোটামুটি বিফোর ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস প্ল্যাটফর্ম যেরকম ছিল, আজকে বিজেপি প্রায় সেখানেই আছে, সবাইকে নিয়ে লড়াই করে দেশকে উন্নত করা। আমি বলছি যে এই যে শুভেন্দুর সাথে ডিফারেন্সের জায়গাটা অ্যাপারেন্টলি মনে হয় যে কোথায় ডিফারেন্স, তো আমার কখনো মনে হয়নি। তাকে পার্টি নিয়ে এসে পার্টির নেতৃত্ব দিয়েছে, আমরা একসঙ্গে আন্দোলন করি, একসঙ্গে খাই, গল্প করি। আমি ওনার ওখানে নমিনেশন গেছিলাম, উনিও আমার নমিনেশনে এসেছিলেন, শোভাযাত্রায় ছিলেন, একসঙ্গে লড়াই করছি। আজকে আমি তার এলাকার মধ্যেই যাব ওখানে খেজুরির সভা করতে, উনিও এখানে আসছেন এবং আসবেন আমাদের এখানে প্রচার করতে। পার্টি যেকে যা রোল দিয়েছে কাজ করছে, আমরা ওটা করছি। সর্বোপরি পার্টি ঠিক করে সব। দাদা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি এর আগে একবার বলতে শুনেছিলাম, শুভেন্দু প্রসঙ্গে হঠাৎ করে মনে পড়ে গেল, যে আপনি বলতেন যে রাজভবনকে কেন্দ্র করে গণেশ প্রদক্ষিণে যে পলিটিক্স, এই পলিটিক্স আমার পলিটিক্স না। অথচ আমি দেখি যে আপনার পার্টিতে একাধিক নেতা, রাজ্য স্তরে বড় বড় নেতা, রাজভবনকে কেন্দ্র করে গণেশ প্রদক্ষিণের পলিটিক্সটাই করেন। এবং শুধু তা নয়, এবার ভোটের আগে যে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল হলো, তখন একটা পারসেপশন তৈরি হয়ে গেল রাজ্যপাল এসে কী করবেন, পোস্ট পোল ইলেকশনে তার কী ভূমিকা হবে। তো এই পলিটিক্সটা থেকে কি আপনি বিচ্ছিন্ন? দেখুন, রাজনীতি, রাজ্যপালের কাজ রাজনীতি করা নয়, প্রশাসন কাজ করছে কিনা দেখা, সাংবিধানিক আধারে সেটাকে চালানো। আমি হচ্ছি পলিটিক্যাল লিডার, আমি পাবলিকের সামনে যাবো, পাবলিক আমাকে জেতাবে, গণেশ জেতাতে পারবে না। হ্যাঁ, কংগ্রেসের মধ্যে এই পরিক্রমা পলিটিক্স খুব। একজন নেতা একবার বলেছিলেন যে আমি আমার দিল্লি যেতে আসতে যা খরচা করছি, আমার বাপ সারা জীবন তত টাকা উপার্জন করতে পারেনি। এই কালচার আছে, তো সেই কালচার ছাড়া তো মুশকিল আছে। আমরা আপনি বলুন, পশ্চিমবাংলার যে আমি দুজন রাজ্যপাল, তার আগে ছিলেন যিনি কেসরিজি এবং ইনি বোস, তারা কি করতে পেরেছেন আমাদের জন্য? এমনকি ধাকড়ের মতো ধাকড় লোক, ধনকড়ের মতো, তিনি কি করতে পারলেন? লড়াই করেছেন তিনি ব্যবস্থা ঠিক করার জন্য। আমরা গেলে তিনিও বদনাম, আমরাও বদনাম, যে এরা লড়তে যান না ওখানে বসে আছে গিয়ে। আমি যতদিন প্রেসিডেন্ট ছিলাম আমাকে বলা হতো পার্টি থেকে, আপনি যান রাজ্যপালকে এটা কমপ্লেন করুন, করেছি। যেদিন থেকে আমি প্রেসিডেন্ট নেই আমি যাই না, বললেও যাই না। আমি প্লিজ, আমি পাবলিকের সামনে যাবো, সাধারণ মানুষের কাছে যাবো, রাজ্যপালের কাছে যা আমার কাজ নয়। যার ভালো লাগে ছবি তুলতে যান। তো আপনি যে দিল্লি যাতায়াতের কথা বললেন, আপনার পার্টিরও তো হেডকোয়ার্টার দিল্লিতে, এবং আপনাদের নেতাদের বারবার করে দিল্লি ছুটে যেতে হয়। এই কংগ্রেস হাইকমান্ড যে কালচার ছিল, আপনাদের কিন্তু কোনো ব্যতিক্রম না। এটা স্বাভাবিক যে যেহেতু ন্যাশনাল পার্টি বলে নয়, সব কালচারকে যখন নেবেন তার তো কিছু প্রভাব থাকবেই। সব রং লেগে গেছে তো একদম সাধারণ থাকবে এরকম নয়। তো সেটা পার্টি পছন্দ করে কেন জানি না, তারা করেন। আমি কারো অ্যাপয়েন্টমেন্টও চাই না, কোনোদিন যাই না। আমি যেদিন থেকে পদাধিকারী নেই, এমপি নেই,
দিল্লি একবার গেছিলাম আমরা পেনশন এগুলো ঠিক করতে, তারপরে 2 বছর দিল্লি যাই না আমি, অন্য জায়গায় বেড়াতে গেছি। আমাকে কেউ ডাকলে যে আমার প্রেসিডেন্ট ডেকেছিলেন নাড্ডাজি, আপনি জানেন একটা সভা ছিল, প্রাইম মিনিস্টার আমাকে ডাকালো ওখানে, ঠিক। তো আমি গেলাম, দেখা করতে, চলে এলাম, ওনার কথা শুনলাম, বাস। আমি যখন সাধারণ কর্মী ময়দানে আছি। দাদা, এই দিল্লির নেতারাই এসে বলছেন, অমিত শাহ এসে বলেছেন, লাস্ট প্রশ্ন আমার সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবেন বিজেপি ক্ষমতায় এলে, তিনি একজন বাঙালি হবেন, বাংলার ভূমিপুত্র হবেন, বাংলায় তার পড়াশুনো, বাংলাতে বেড়ে ওঠা। আমি এটার মধ্যে কোনো মানে রহস্য দেখি না, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালিই হবেন, কোনো বহিরাগত না, হবেন তার না। কোনো গ্যারান্টি নেই। এখানে যে এমপি হতে পারে ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ, তো মুখ্যমন্ত্রীও হতে পারে, কিন্তু বিজেপি তো ওটা হবে না। বিজেপিতে কে মুখ্যমন্ত্রী হতে পারেন? আমি জানি, আপনার উত্তরটা আমি জানি। না না, উত্তর খুব আপনার- পরিষ্কার উত্তর দিচ্ছি আপনার আমি। উত্তর আমি জানি। পার্টি যেহেতু আমরা টস করে নেবো, যার লাগবে সে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ধন্যবাদ। টস করে নেবেন। ধন্যবাদ দিলীপ দা, অনেকক্ষণ কথা হলো দিলীপ বাবুর সঙ্গে। দিলীপ বাবু যেটা বললেন যে জোশ আগের বার বেশি ছিল, এবার হোশটা বেশি। এখন দেখা যাক এই হোশ নিয়ে, আমি শুধু আমার আগ্রহ শুধুমাত্র খড়গপুর নিয়ে নয়, আমরা দেখতে চাইবো যে গোটা পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ যেটা দিয়ে শুরু করেছিলাম, যে শুভেন্দু বলেছিলেন বালু মাটির পূর্ব মেদিনীপুর আর লাল মাটির পশ্চিম মেদিনীপুর, এই লাল মাটির পশ্চিম মেদিনীপুরে বিজেপি 3 থেকে বাড়তে পারে কিনা। আজ এ পর্যন্তই। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে আমি শঙ্খদীপ দাস, দ্য ওয়াল।